ক্লাসে ঢুকতেই দেয়ালের সাথে ধাক্কা খেলাম। ও সরি সরি সরি, দেয়াল না, এখানে দেয়াল কই থেকে আসবে? আমি তো আস্তে একটা মানুষের সাথে ধাক্কা খাইছি। মানুষটা বিশাল লম্বা, প্রায় 6 ফিট, আর আমি তো 5 ফিটের কাছাকাছি। তাই সাদা শার্ট পরা মানুষটার বুকের অংশটা দেয়ালের মতো লাগছে। ওই মেয়ে! ছেলেটা হুয়াঙ্কার দিল। আমি ভয়ে চমকে পেছনে পড়ে যেতে নিলেই ওই ছেলেটা হাত ধরে ফেললো। কি লম্বা রে বাবা, একেবারে অস্ট্রেলিয়ান জিরাফের ছোট বাচ্চা। দেখে চলতে পারো না? নিজের উপর ব্যালেন্স নাই? আমি কি করবো? আপনি তো দরজার সামনে দাঁড়িয়েছিলেন। আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম না, আমি ক্লাস থেকে বের হচ্ছিলাম। ক্লাস তো শুরুই হয়নি, আপনি বের হচ্ছিলেন কেন? তার কৈফিয়ত কি আমি তোমাকে দিব? আমাকে দিতে বলেছি নাকি? আপনি কি একটু আস্তে কথা বলবেন? এত চিল্লান কেন? ভয় লাগে? কি বললা? কথা বলাও তোমার থেকে শিখতে হবে? তুমি তো আচ্ছা ফাজিল মেয়ে, আমার কত সময় নষ্ট করে দিলা তুমি জানো? যাও এখান থেকে। আপনি সরলে তো আমি ক্লাসে যাব। চোখ লাল করে শুভ্র ওখান থেকে সরে যায়। মিম ভিতরে ঢুকে ক্লাসের। হাই এভরিওয়ান। প্রথম দিনই ওই ছেলেটার সাথে ঝামেলা বাঁধাইলা? সবাই কানাকানি করতেছে। কেন? ওই ছেলেটা কে? ওর বাবা এখানকার মন্ত্রী, আর ওরে গুন্ডা বলতে পারো। আমাদের থেকে 2 ইয়ার সিনিয়র হবে, কিন্তু পাশ করতে পারেনি, সেজন্য আমাদের সাথেই রয়ে গেছে। তাহলে তো বিশাল ঝামেলা পাকাইলাম ভার্সিটির প্রথম দিনই। ওসব বাদ দাও, তোমার নাম কি? মিম। আমি নুফতি। কেমন আছো তুমি? ভালো, তুমি? এইভাবে পরিচয় হয় মিমের সাথে নুফতির, আর মিমের সাথে শুভ্রর। পরের দিন মিম একটা সাদা জামা পরে ইউনিভার্সিটিতে এসেছে। সকালে অনেক বৃষ্টি হচ্ছিল, তাই মিম ভাবছিল সাদা জামা পরা ঠিক হবে কিনা। পরে বৃষ্টি চলে গিয়ে ঝলমলে রোদ উঠল। এই সময়টা মিমের দারুণ লাগে, মন ভালো লাগতেছে, তাই সে সাদা জামা পরেই ফেলল। সাদা মিমের ভীষণ প্রিয় রং। বাস দিয়ে ভার্সিটির গেট অব্দি এলো মিম। সকালের ঝলমলে আলো আর সাদা জামাতে মিমকে পরীর মতো লাগছে। বৃষ্টি হয়েছে, তাই ভার্সিটির গেটে কাদা জমে আছে। মিম আনমনে হাঁটতে হাঁটতে যাচ্ছে। এমন সময় শুভ্র বাইক নিয়ে গেট দিয়ে ঢুকলো। ভীষণ স্পিডে ছিল বাইক, ফলে যা হবার তাই হলো। এক গাদা কাদা এসে মিমের গায়ে পড়লো। জামার অনেকখানি নষ্ট হয়ে গেছে। শুভ্র বাইক থামিয়ে নামলো, আর সে কি হাসি! মিম শুভ্রকে দেখে রাগে গজগজ করছে। হাসছেন কেন? হাসতে মানা আছে নাকি? তোমার অবস্থা দেখে হাসছি। আমার অবস্থার কারণ কিন্তু আপনি। আমি আপনার নামে কমপ্লেইন করব। ওই মেয়ে, কি বললা? তোমার সাহস তো কম না। তুমি জানো তোমায় যদি এখান থেকে তুলেও নিয়ে যাই, কেউ আমার চুলে অবধি হাত দিতে পারবে না। মিম অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে। বড় লোকের ছেলেগুলো হয়তো এমনই হয়, এরা অবলীলায় যা খুশি তাই বলে দিতে পারে, এদের কিচ্ছু গায়ে লাগে না। কি হলো মেয়ে, এভাবে তাকিয়ে আছো কেন? প্রেমে পড়ে গেলে নাকি? প্রেমে পড়ব? তাও আপনার মতো ডেভিলের? অসম্ভব। ওই মেয়ে, ওই কি বললা? আমি ডেভিল? আপনি শুধু ডেভিলই নন, আপনি ব্ল্যাক ক্যাট, কালো বিল্লি। যেই আপনারে দেখি আমার দিন খারাপ যায়। আপনি হলেন অস্ট্রেলিয়ান জিরাফ, মাথা উঁচু করলে নারিকেল গাছেরও রক্ষা নেই। কি বললা তুমি? শুনছেনই তো, নাকি আবার বলবো? কারণ সমস্যা আছে? আপনি কি ঠসা? ওই মেয়ে, তুমি এত কথা বলো কেন? তোমার এত সাহস, তুমি আমায় এইসব জাতা গালি দাও? তোমার খবর আছে? সিংহ কোথাকার, কথায় কথায় হুয়াঙ্কার দেয়, কলিজার পানি সব নিয়ে গেল আমার। ওই মেয়ে, কি বিড়বিড় করতেছো তুমি? তোমার নামই আমি আজই বিচার বসাবো। আমায় জাতা বলা, তাই না? এর শাস্তি তো তোমায় পেতেই হবে। আপনি শাস্তি পরে দিয়েন, আমি আগে পালাই। বলে মিম দৌড় দিল। ওই মেয়ে, ওই দৌড়াচ্ছ কেন? ডেভিলের থেকে অনেক দূরে থাকা ভালো। ফাজিল মেয়ে একটা। থুর, কালো বিল্লি, অস্ট্রেলিয়ান জিরাফ, সুন্দরবনের বাঘ, আফ্রিকান গন্ডার, হুলু বিড়াল, হুলু বাদর, তেলাপোকা, টিকটিকি, কালো চামচিকা বাদর, হনুমান, ভিনগ্রহের এলিয়েন, ডেভিল কোথাকার। কি রে, কারে এত বকতেছিস? কারে আবার? ওই হনুমান লাল ইঁদুরটারে। এটা আবার কে? ডেভিল। ডেভিলের কি কোনো নাম নাই নাকি? কি যে নাম ভুলে গেছি। ওই যে সাদা দেওয়াল, যেটার সাথে কাল ধাক্কা খাইলাম। শুভ্রর কথা বলতেছে? শুভ্র আবার কি করলো? আর তোর কাপড়ের এই অবস্থা কেন? ওই ডেভিলটাই তো এটা করে দিছে। শুভ্র নামটা কত সুন্দর।
এর বাবা মার কাজ পায় নাই, ডেভিলের নাম শুভ্র রেখে দিছে। ওর নাম তো কাল্লু হওয়া উচিত ছিল। ধুর, ওর চেহারা দেখেছিস কত ফর্সা, ক্লাসের অর্ধেক মেয়ে তার উপর ফিদা। দূর দূর, চেহারা দিয়ে কি হবে, ভেতর থেকে তো কালুই। চল চল, কাপড় পরিষ্কার করে আসি, আমার প্রিয় জামাটা নষ্ট করে দিল। শুভ্র পেছন থেকে সব শুনতেছিল। কি আমায় কাল্লু বললা? দাঁড়াও দেখাচ্ছি মজা। মিম জামা পরিষ্কার করে ইউনিভার্সিটি ঘুরে ঘুরে দেখতেছিল। চুলগুলো ছেড়ে দেয়া, মিমের বিশাল লম্বা চুল বাতাসে উঠতেছে। তখনই শুভ্র মিমের সামনে এসে দাঁড়ালো। আমায় কি বলে রেখেছিলে? কি বলেছিলাম? ডেভিলের কাল্লু। আরও অনেক কিছুই বলেছিলাম। ভাল্লুক একটা, ডাইনোসর, অস্ট্রেলিয়ান জিরাফ, ইটিসি ইটিসি। তো আপনাকে তাই বলছি। কি দোষ করেছি? তোমায় আমি কি বলেছিলাম? কি বলেছিলেন? বলেছিলাম এর পানিশমেন্ট তুমি পাবে। যা ইচ্ছে করুন। নিজের চুলগুলো দেখো। মিম নিজের চুল সামনে নিয়ে আসতেই দেখে চুলে চুইংগাম লাগানো, তাও লাগাইছে চুলের একেবারে মাঝখানে। মিম ভূত দেখার মতো চিল্লায় উঠল। চুলগুলা তার অনেক প্রিয়। জায়গাটা নির্জন প্রায়, কেউ আসে না। মিম ঘুরতেছিল আর নফতি এর ব্যাগ আনতে গেছিল। রাগে অভিমানে মিম শুরু করলো। নাগিন কোথাকার, কালো বিল্লি, অস্ট্রেলিয়ান জিরাফ, কালা বান্দর, গোবর গণেশ, শুকনা হাতি, কোনো ব্যাং, নেংটি ইঁদুর, চামচিকার বাচ্চা, হনুমানের জাত। তোরে আমি কি করছি? তুই আমার চুল নষ্ট করলি কেন? মিমের কাছ থেকে এরূপ বকা শুভ্র মোটেও আশা করেনি। মিম এখনো চিল্লাচ্ছে। হনুমান, ডেভিল, মিথ্যা বলেছি কিছু আমি? তুই একটা কালো বিড়াল, তোর সাথে যেদিন থেকে ধাক্কা খাইছি জীবনটা শেষ। সকালবেলা আমার জামা নষ্ট করলি, আর এখন আমার চুল। তুই জানিস আমি আমার চুলগুলো কত ভালোবাসি? তুই আমার চুলগুলো। মিম কান্না শুরু করে দিল, তাও চিৎকার করে কাঁদতে শুরু করলো। আর শুভ্র হঠাৎ মিমে প্রেমে পড়ে গেল। এত সুন্দর করে কাউকে কাঁদতে সে কখনো দেখেনি। এই মেয়ে, কি? থামো, এত কাদার কি আছে? কাঁদবো না, আমার প্রিয় চুল। ওই চুপ। মিম একটু চুপ হয়ে আবার। চুপ না হলে আবার পানিশমেন্ট দিব। এখন আর কি বাকি থাকলো? আমার চুলগুলোই তো শেষ। ডেভিলের বাচ্চা ডেভিল, কালা বান্দর, আমার চুল নষ্ট করছিস। কথা না শোনার পানিশমেন্ট তো তোমায় দিতেই হবে। বলে শুভ্র মিমকে কিস করে দিল। 1 মিনিট পর ছেড়ে দিল। মিমের চোখ এত বড় হয়েছে যে ছোটখাটো মুরগির ডিমের মতো বলা যায়। কি হইছে? এত বড় চোখ করছো কেন? আপনি এটা কি করলেন? আবার কাঁদে? আবার দিব নাকি? আপনি একটা লুচু। বলে মিম কাঁদতে কাঁদতে দিল দৌড়। শুভ্র মেজাজ খারাপ, সে যতই খারাপ ছাত্র হোক, তাকে কেউ কোনোদিন লুচু বলে নাই। আর এই মেয়ে তাকে লুচু বলল। দাঁড়াও মেয়ে, এই লুচুকেই তোমার বিয়ে করতে হবে। শুভ্র এখনো মিমের নাম অবধি জানে না, কিন্তু রাগের বশে সে ডিসাইড করে ফেললো সে মিমকেই বিয়ে করবে। সে তার কয়েকজন ফ্রেন্ডকে ডাকলো। ওই মেয়েটার নাম কি, কোথায় থাকে, কি করে, সব ইনফরমেশন আমার চাই। কোন মেয়েটা? দেখো, আমাদের ক্লাসেরই আজ সাদা জামা পরে আসছিল, জামায় কাদা লাগাছিল। বাহ, জামার কাদাও নিখুঁতভাবে দেখেছিস। কাদা আমার জন্য লাগছে, খুঁজে দেখো, এখনো হয়তো ভার্সিটিতেই আছে, কাঁদতেছে। কাঁদে কেন? অত জেনে তোরা কি করবি? ওই মেয়ে 1 নম্বরের ছিচকাদুনি, তাই কাঁদে। তোদের যেটা করতে বলছি সেটা কর। শুভ্রর ফ্রেন্ডরা মিমকে খুঁজে যাচ্ছে। শোন, ওকে যে ফলো করছিস ও যেন এটা না বুঝে, আর কথাটা যেন মাথায় থাকে। আর শোন, ওরে যেন ভার্সিটির কেউ চোখ তুলে না তাকায়। ভাই কেস খাইছেন নাকি? তা জেনে তোদের কি? যা করতে বলছি কর। মিম কাঁদতে কাঁদতে হাঁটতেছে। কি রে, কি হয়েছে? কাঁদছিস কেন? ওই ডেভিলটা। ডেভিলটা কি? ওই ডেভিলটা আমারে। ওই ডেভিলটা তোরে কি করছে? না, বলা যাবে না, পরে আমায় খারাপ ভাববে। ওই ডেভিলটা আমার চুলে চুইংগাম লাগাই দিছে। কই দেখি। হাই হাই, এ তো বিশাল অবস্থা। হ, এখন আমি কি তা করাম? চল তোরে পার্লারে নিয়ে যাই, দেখি কি করা যায়। পার্লারে? দেখুন তো, ওর চুলে চুইংগাম ভরেছে, কিছু করতে পারেন কিনা?
এভাবে চুইংগাম ভরছে, চুল তো অনেক কাটতে হবে। আর কোনো উপায় নেই? না ম্যাম, আর কোনো উপায় নেই। তবে ম্যাম, স্টেপ কাটলে স্টাইলও হবে আর চুল কাটাও হবে। আপনি কি স্টেপ কাটতে চান? কত স্টেপ কাটলে সুবিধা হবে? ম্যাম, 5 স্টেপ কাটতে পারেন। চুইংগামও চলে যাবে আর ওই কাটটাও ওনাকে মানাবে। নুফতিরে আমার চুল সব যাবে। না ম্যাম, নিচে চুল তেমন বেশি কাটা লাগবে না। দিন, কি আর করার, ডেভিলের বাচ্চা ডেভিল, তোরে আমি দেখে নিব। কি রে, কি বিড়বিড় করছিস? কিছু না। তোর চুল হয়ে গেছে, কই দেখি। চুল তো মোটামুটি ভালোই হয়েছে। পার্লার থেকে বেরিয়ে যে যার বাসায় চলে গেল। মিম, তোর চুলের এই অবস্থা কেন? মা আসলে আসলে মানে কি, ইউনিভার্সিটিতে যেতে না যেতে স্টাইল করা শুরু করে দিছিস? তোরে কতদিন এসব করতে বারণ করেছি, তা এখন আমাদের বারণ শুনবি কেন? বড় হয়েছিস না, যা খুশি কর। মিমের আম্মু মিমকে আচ্ছা মতো বকে দিল। আসলে তিনি চুল কাটা পছন্দ করে না। ডেভিলের বাচ্চা কালো বিড়াল কোথাকার, তোর জন্য আজ আমার কত বকা খাইতে হইলো, আর তুই আমার সাথে কেন করলি এটা? আজ অবধি তো কেউ আমার হাতও ধরেনি, আর লুচুটা আমারে মিম একা একাই কেঁদে কেটে বালিশ ভিজেতে লাগলো। শুভ্র সামনে পড়া লাগবে বলে দুদিন ভার্সিটিতে গেল না। তৃতীয় দিনের দিন বাসায় নুফতি এলো। আচ্ছা, এটা কি মিমদের বাসা? হ্যাঁ, তুমি? আমি নুফতি, মিমের ফ্রেন্ড। মিম আছে? আমি মিমের আম্মু। মিম আছে উপরে শোবার ঘরে। ও আচ্ছা, আন্টি আসসালামু আলাইকুম। নুফতি মিমের রুমে গেল। কি রে, ভার্সিটি যাবি না? না রে, কেন? ওইনে ডেভিল আছে। ডেভিলটা আমার জীবনটা তেজপাতা বানায় দিছে। আমি ভার্সিটি যাবো না, যাবো না, যাবো না। তোর পাগলি, ভার্সিটি না গেলে সামনে এক্সাম দিবি কেমনে? এক্সাম না দিলে ভালো রেজাল্ট কেমনে হবে? ভালো চাকরি পাবে কেমনে? চাকরি দিয়ে আমি কি করবো? আমি বিয়ে করবো, বর আমায় পালবো। পাগলি, ভালো বর পাইতে হইলেও ভালো রেজাল্ট করা লাগবে। আর চল, তোরে না নিয়ে আমি যাবো না। তারপর হঠাৎ নুফতি মিমের ঘাড়ে কিল বসিয়ে মারতে লাগলো। ওই নাগিন মারতেছিস কেন? ফোন নাম্বারও তো দেস নেই, বাড়ির অ্যাড্রেস তো দূরে থাক। জানিস কত কষ্ট করে তোকে, মানে এই তোর বাড়ি খুঁজে বের করলাম। এখন চল, নয়তো আরো মারবো। তারপর মিম রেডি হলো। মিম আর নুফতি একসাথে ভার্সিটিতে গেল। ভার্সিটিতে সবাই কেমন জানি করতেছে। ছেলেরা দূরে দূরে থাকতেছে। ওদের দেখে কেউ কেউ আবার কানাকানি শুরু করতেছে। কি রে, ভার্সিটিতে কিছু হয়েছে নাকি? না তো, কিছু হয়নি তো। আচ্ছা চল ক্লাসে যাই। ক্লাসে যাওয়ার পর নুফতি এক ফ্রেন্ড এসে নুফতিকে ডেকে নিল আর বলল পার্সোনাল কথা, তাই মিম একাই ক্লাসে চলে গেল। ক্লাসের দরজা যেই খুলেছে মিম, অমনি তার মাথায় এতগুলো গোলাপি পাখি পড়লো। মিম তো অবাক। এসব কি হচ্ছে এখানে? সবাই কোথায়? ক্লাসের পিছন থেকে শুভ এলো। কি হচ্ছে বুঝতে পারছো না? দেবী? কি বললা? কিছু না, বললাম কি হচ্ছে। আসলে আমি একজনকে প্রপোজ করবো তো, তাই এই সব। তা আমি আসলে করলেন কেন? রিহার্সাল করে নিলাম। এক নম্বরের লুচু একটা, সেদিন আমাকে কিস করলো আর আজ অন্য মেয়েকে প্রপোজ করলো। কিছু বললা? না তো, আমি যাই। ওই শোনো, হাত টেনে ধরলো। এই ডেভিলটা আবার আমার হাত ধরতেছে কেন? হাতটা ছেড়ে বলুন, শুনতেছি। তোমায় একটু ঠিক করে, মানে সুন্দর করে প্রপোজ করে রিহার্সালটা ঠিক মতো করে নেই, ওকে? না করলে কি আপনি শুনবেন? তোমার কি মনে হয় আমি শুনবো? আমার মনে হয় না আপনি শুনবেন। তো করেন যা ইচ্ছে। শুনবেন কিভাবে? আপনি হচ্ছেন চরম পর্যায়ের ডেভিল, খাটাসের খাটাস। আপনি কারো কথা শুনতে পারেন? কথা শোনা তো অনেক দূরের ব্যাপার, আপনি তো তার আশেপাশেও যাবেন না। ওই মেয়ে, ওই কি বিড়বিড় করো? সারাদিন মাথার ব্যামো আছে নাকি? ব্যামো জিনিসটা আবার কি? উত্তরই প্রশ্ন করেই ভুল করলাম। যত কথা তত উত্তর তত দেরি। শুভ্র উত্তর দিতেই যাচ্ছিল, তখন মিম বলল। থাক, বাদ দিন, আপনি রিহার্সাল করুন। শুভ্র মিমের হাত ধরলো, হাঁটু গেড়ে বসলো, মিমের হাতে চুমু দিল। মিম বুড়ো কুচকে তাকালো। তখন সে পেছন থেকে একটা আংটি বের করলো। আংটি রাখার সিস্টেমটা মিমে খুব ভালো লাগলো। চারিদিকে লাল, তারপর সাদা, আর মাঝে
একটা কালো গোলাপের মধ্যে একটা আংটি রাখা, সম্ভবত হীরের। কালো গোলাপে রাখা, তাই জল জল করতেছে। হীরের আংটি আনা, না জানি এর বাবা দেশের কত সম্পত্তি এখানে সেখানে টানাটানি করছে। একটা মন্ত্রীর বেতন কত পায় যে তার ছেলে তার হবু জিএফকে হীরের আংটি গিফট করে? যা খুশি করুক, আমার কি? উইল ইউ ম্যারি মি? নো, আই ওন। তোমায় করতে বলি নাই, জাস্ট একটা করতে বলেছি। আমি আমার প্রিয়তমাকে এইভাবে প্রপোজ করব, দেখবে তুমি তাকে? না, দেখবো না। কেন দেখবা না? আশ্চর্য, আমি না দেখলেও কি তাকে জোর করে দেখাবেন নাকি? আপনি এমন কেন? হ্যাঁ, এমন মানে কেমন? একদম গায়ে পড়া স্বভাবের চিপকু টাইপ আর লুচু ডেভিল। একটু ভালো হলে কি ক্ষতি ছিল? কি বললা তুমি? না না, কিছু না কিছু না। আল্লাহ, ডেভিল যে কি না কি বলে ফেললাম। এখন যদি ডেভিলটা আমায় খেয়ে ফেলে, কে বাঁচাবে আমায়? আল্লাহ বাঁচাও। আমি সব শুনেছি, তোমায় তো এর পানিশমেন্ট পাইতেই হবে। ওই মেয়ে, একদম কাঁদবে না। যদি বেশি ঢং দেখাবা কত বড় পানিশমেন্ট। মিম একেবারে চুপ হয়ে গেল, তারপর বলল, আমার একটা ডাউট আছে। পরে ক্লিয়ার করছি, চলো এখন। এ কি, কই নিয়ে যাচ্ছেন আমারে? তোমারে পানিশমেন্ট দিতে। আমি একটা মেয়েরে প্রপোজ করব, তুমি ওই নিয়ে দাঁড়ায় থাকবা। আপনি একটা মেয়েরে প্রপোজ করবেন, ওই নিয়ে আমি দাঁড়িয়ে থেকে কি করব? আমি ল্যাম্পপোস্টে নাকি গোলাপ ফুল? এত বেশি চোপড় চোপড় করতে হবে না, যা বলছি শোনো, নয়তো ঘাড়ে মাথাটা আর পাওয়া না। কে আছো? বাঁচাও বাঁচাও, আমায় দিনে দুপুরে খুনের হুমকি দিচ্ছে। আর একটা বাক্য মুখ থেকে বের হলে ঘুষি মেরে নাক থ্যাতলা করে দিব। মিম একেবারেই চুপ হয়ে গেল। নুফতিটা যে কি এখনো আসছে না। এই ডেভিলটা যদি তাকে খুন করে কোথাও পুঁতে ফেলে, তবুও কেউ জানবে না। আল্লাহ বাঁচাও, আমি আর কারোর সাথে ধাক্কা খাবো না কোনোদিন। ডেভিল খাটাস যেদিন থেকে লাইফে আসছে, লাইফ শেষ করে দিচ্ছে একেবারে। যতটুকু বাকি আছে সেটাও নিয়ে নিতে চাচ্ছে। এ কি, ডেভিল আমায় গাড়িতে উঠাইলো কেন? এর মতলবটা কি? আমার একটা হাত ধরে রেখেছে, ফোনও বের করতে পারছি না। আর কিছু বললে তো বলছেই যে নাকি ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দিবে। মিম খুবই ভয়ে আছে, তবুও মুখ ফসকে বলেই ফেললো, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? গেলেই দেখতে পাবে। তোমার কি জানি ডাউট ছিল? না মানে আপনার বাবার বেতন কত? মানে এটা কি ধরনের কোশ্চেন? মানে আপনার বাবা স্যালারি কত পান? তা দিয়ে তুমি কি করবা? বলেন শুনি। 60-70 হাজারের আশেপাশে হবে। আপনি যে আংটি আপনার জিএফকে গিফট করবেন, ওইটার দাম কত? 120K। আপনি আপনার বাবার বেতনের ডাবল টাকা জিএফ এর আংটি কিনতে ব্যয় করলেন। তো কি হয়েছে, আমার একটাই গফ। আপনাদের সারা মাসের খাই খরচ কই থেকে আসবে? আপনার বাবা কি ঘুষ দেয় নাকি? গাড়ি অনেক জোরে চলছিল। শুভ্র হঠাৎ ব্রেক কষলো। মিম ভীষণ ভয় পেয়ে গেল। ডেভিলের বাবাকে নিয়ে কথা বলা, নির্ঘাত এবার ডেভিল তাকে খেয়েই ফেলবে। সরি সরি, আমি আর কিছুই কমু না। আসলে এটাই আমার ডাউট ছিল, বাংলাদেশের মন্ত্রীরা এত টাকা কই থেকে পায়। শুনো, অন্য মন্ত্রীদের কথা জানি না, আমার আব্বুর অনেক ব্যবসা, তিনি মন্ত্রী হওয়ার আগেই বড়লোক। কাজ না পেয়ে বসে বসে দিন কাটাইতেন, এটা তার ভালো লাগতো না। মানুষের সেবা করার জন্য তিনি মন্ত্রী হয়েছেন। সবসময় সম্মান দিয়ে তার নাম নিবা। তুমি আমার মোড়টাই নষ্ট করে দিছো। কেউ আমার বাবারে নিয়ে কিছু বললে আমার ভাল লাগে না। সরি, আর বলবো না। আচ্ছা চলো। শুভ্র মিমকে একটা পাহাড়ের উপর নিয়ে গেল। এত সুন্দর পাহাড়, মিম হাঁ করে তাকিয়ে আছে। ওই মেয়েটা কই? আচ্ছা এই নিয়ে আস। শুভ্র মিমকে একেবারে পাহাড়ের পাদদেশে এসে দাঁড় করালো। আবার আগের মতো করে মিমকে প্রপোজ করলো। এ কি, আপনি আবার আমায় প্রপোজ করেন কেন? মিম, ওই মেয়েটা আসলে তুমি। আমি খুব ভালোবাসি তোমায়। এখন যদি না করো পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। তুমি আমার না তো তুমি কারোরই না। ঘটনার আকস্মিকতায় মিম থ বনে গেল। এই ছেলে বলে কিনা তাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। মিম পাহাড়ের নিচের দিকে একটু তাকালো, কিছুই দেখা যায় না। এন থেকে পড়লে ওর হাড্ডিও পাওয়া যাবে না। ডেভিল আর কাকে বলে, প্রপোজ করতেছে নাকি ব্ল্যাকমেল, কিছুই বোঝা যাচ্ছে না। এখন যদি না করো পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। তুমি আমার না তো তুমি কারোরই না। মিমে মাথা ঘুরতেছে। এখন যদি হ্যাক করে তাহলেও বিপদ, আর যদি না করে তাহলে তো মহা বিপদ।
শুভ্র চিল্লায় উঠল। কি হলো বলো, বলছো না কেন? তোমাকে আজ একটা উত্তর দিতেই হবে। যদি না বলো বললাম তো পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিব। ভয়ে মিম ভীষণ কাঁপছে। যে হারে কাঁপছে শুভ্র ধাক্কা মারতে হবে না, সে কাঁপতে কাঁপতে একাই পাহাড় থেকে পড়ে যাবে। আই মিন তোমাকে আর 5 মিনিট টাইম দিলাম। তুমি চিন্তা করো, তুমি মরবে নাকি আমাকে অ্যাকসেপ্ট করবে। আরে এটা তো সোজা কথা, জীবনের দাম সব থেকে উপরে, আপনাকে অ্যাকসেপ্ট করা মরা থেকে অনেক বেটার। মনে মনে ভেবে নেয় মিম। এখন সে অ্যাকসেপ্ট করে নেবে, পরে কোনো মতে শুভ্রর কাছ থেকে পালিয়ে দূরে চলে যাবে। এই মহাপাগলের থেকে এখন অন্তত বাঁচাটা দরকার। মিম, তোমার 5 মিনিট শেষ হতে আর কয়েক সেকেন্ড বাকি। তুমি কি বলবা নাকি ধাক্কা দিয়ে ফেলে দেবো বলো? কি হলো, এখনো চুপ করে আছো? যে এই বলে শুভ্র মিমের হাত ধরে পাহাড় থেকে ফেলে দিতে ধরলো, কোনোভাবে হাত দিয়ে আটকে রাখলো। মিম চিৎকার করে উঠল। বলছি বলো। আমি রাজি। শুভ্র তখন মিমকে তৎক্ষণাৎ জড়িয়ে ধরলো। পাগলি মেয়ে, তুমি কি ভেবেছিলে আমি সত্যি তোমাকে পাহাড় থেকে ফেলে দিতে পারি? নিজের জীবনকে কি কেউ এইভাবে শেষ করতে পারে? আরে পাগলি, তুমি তো আমার জীবন। তার মানে আপনি শুধুমাত্র আমাকে ভয় দেখালেন? না দেখালে কি আর তুমি আমার সাথে রিলেশনে যেতে রাজি হতে? শোনেন, রিলেশন আর ভালোবাসা এক জিনিস না। আমি আপনার সাথে রিলেশনে গেলেও আমি আপনাকে ভালোবাসি না। ভয় দেখিয়ে রিলেশনে নিয়েছেন, ভয় দেখাই তো আর ভালোবাসতে পারবেন না। সমস্যা নাই পাগলি, আমি তোমাকে 100% ভালোবাসি। তোমাকে আমার 50% ভালোবাসা দিয়ে দিব। তাহলে তুমি ভালোবাসা এক্সামে পাস করে দেবে, কারণ এক্সামের পাস করতে মাত্র 33 লাগে। আপনি তো আচ্ছা বেহায়া লোক। বলতেছি আপনাকে ভালোবাসি না, প্লিজ আমায় ছেড়ে দিন। পাহাড় থেকে ছেড়ে দিতে বলছো? আমি তোমাকে পাহাড় থেকে ছেড়ে দিই কীভাবে বলো? আমি যে তোমাকে খুব ভালোবাসি। এখন এক কাজ করো তো, সবার গার্লফ্রেন্ডের মতো আমার গালে একটা পাপ্পি দাও। অসম্ভব, আমি আপনার গালে পাপ্পি দিতে পারবো না। অন্য কোথাও দিতে যাচ্ছ নাকি? ইস, আমার লজ্জা করছে, এসব বলো না তো। ওই মেয়ে, যখন তখন এত কাঁদো কেন? তুমি কি কান্নার ডালা নিয়ে বসেছো? তোমার চোখের এত বেশি কান্না কই থেকে আসে? সমুদ্রের জল? সমুদ্রের জল থেকে সমুদ্র নিয়ে বসিয়ে রেখেছো চোখে? আমি বাড়ি যাব, আমাকে বাড়ি রেখে আসেন প্লিজ। আগে আমায় পাপ্পি দাও, তাহলে সব করব। নয়তো সারা রাত বসে থাকবো তুমি আর আমি এই পাহাড়ের চূড়ায়। অবশ্য তোমার সাথে বছরের পর বছর এখানে থাকতে আমার কোনো অসুবিধা নাই। সারা রাত কি জিনিস তুমি আছো না, তুমি থাকলে সব অ্যাডভেঞ্চারই এনজয়েবল। এই চামচিকা তার সাথে সারা রাত থাকতে হবে? ফুলো বিড়ালটার সাথে সারা রাত কি? আমি তো আর 5 মিনিট থাকতে পারবো না। আর 5 মিনিট থাকলে আমি দম বন্ধ হয়ে মরে যাব। একা একা কি বিয়ে করছো? সারা রাত থাকবে নাকি একটা কিস্তি দিয়ে দিবে? মিম চোখ বন্ধ করলো, তারপর শুভ্র গালে আস্তে করে একটা চুমু দিয়ে মুখ ঘুরিয়ে নিল, তারপর মাথা ঘুরিয়ে চোখ খুলে নিল। ওই তুমি এত কিপটা কেন? শ্বশুর আব্বা বোধহয় একটু উদার নয়, তাই না? এত কিপটামি করে কেউ চুমু দেয়? আচ্ছা, আজ তো প্রথম দিন, তাই আমি এটা মেনে নিলাম, কিন্তু কাল থেকে লম্বা চুমু দিতে হবে, তাও ওখানে না অন্যখানে। মিম রাগে কটমট করছে। ডেভিল একটা জীবনটা শেষ করে দিচ্ছে। আমি তোরে কাঁচা খায়ালাম, আমি বিয়া কইরা ফালামু, তুই আমার খুঁজা কই পাবি? তোর চুমু খাওয়া বার করতাছি। মিম, ভুলেও আমার থেকে পালানোর চিন্তা করো না। তুমি যদি আকাশের চাঁদ চলে যাও, সেখান থেকেও তোমাকে খুঁজে বের করব। তুমি মঙ্গল গ্রহে চলে যাও, সেখান থেকে খুঁজে বের করব। বুঝেছো জান? আপনি আমাকে এমন করে ডাকবেন না, কেমন কেমন লাগে। তো কি ডাকবো? সোনা, বেবি, ময়না, পাখি? বলো তো কোনটা তোমার পছন্দ? আপনি তো মহা খাটাস। আমি আপনাকে কখন বসি বাড়ি যাব? আপনাকে তো এর জন্য কিস করছি। তাহলে আপনি আমাকে এখনো বাসায় রেখে আসছেন না কেন? আমাকে প্লিজ বাসায় রেখে আসেন। ওকে ডার্লিং। অমনি নুফতির ফোন এলো। কি রে মিম, তুই কই? জমের দুয়ারে। মানে? তুই আমায় রেখে কই গিয়েছিলি? আরে আর বলিস না, আমার ফ্রেন্ডের কথা বলে শুভ্রর ফ্রেন্ডরা আমায় নিয়ে গেছিল। ওখানে যেয়ে দেখি কেউ নেই। শুভ্র নাকি আমাকে ওর জন্য নোট করে দিতে বলেছে, আর ওইটা ওখানে বসেই করতে হবে। ভালো হয়েছে, দেখ মেজাজ ভালো না, রাখি ফোন। মিম ফোন কেটে দিল। মিম, তোমার বাসাটা কোন দিকে? এই দিকেই নাকি অন্য কোথাও? আমার বাসার অ্যাড্রেস আপনি জানে কি করবেন? আল্লাহ কি তোমাকে কমন সেন্স দিতে ভুলে গেছিল? তোমার বাসায় অ্যাড্রেস না জানলে তোমাকে সেখানে রেখে আসবো কেমনে? সোজা গিয়ে ডান দিকে। থামুন থামুন, এটাই আমার বাসা।
শুভ্র গাড়ি থামালো। মিম বাসায় যাচ্ছে। মিমের বাসাটা 4 তলায়, একটা ফ্ল্যাট। মিম সিঁড়ি ভেঙে উপরে উঠতেছে, শুভ্রও উঠতেছে। এ কি, আপনি কই যান? শ্বশুর বাবার সাথে দেখা করা লাগবে না? এই ফাজিলটার তো সাহস কম না, এ আমার বাবাকে শ্বশুর বলছে। কিছু বলাও তো যাবে না, মন্ত্রীর ছেলে কখন কি করে বসে যে ভয়ানক। আজ তো পাহাড় থেকে ফেলে দিতে ধরছিল, এরপর যদি কিছু বলি তাহলে হয়তো আমাকে আউট অফ ওয়ার্ল্ড পাঠিয়ে দিবে। আপনি আমার বাবাকে শ্বশুর বলে ডাকবেন না, তিনি এখন আপনার শ্বশুর হয়ে ওঠেননি। যখন হবে তখন ডেকে নিয়েন। ওলে 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 বউ আমার, চলো তবে বিয়ে করি, তাহলে আজকে থেকে তোমার বাবাকে শ্বশুর ডাকতে পারবো, কোনো সমস্যা হবে না। বিয়ে, তাও এই হাদাটার মতো একটা খাটাসকে? অসম্ভব। খাটাস কোথাকার! কাল চামচিকা, নেংটি, ইঁদুর, কালো বিড়াল, শিম্পাঞ্জি, অক্টোপাস ছাড়া শিয়াল, সুন্দরবনের কুমির, মরা নদীর হাঁস। কি বিড়বিড় করতেছো, চলো তবে বিয়ে করি। এত বিড়বিড় করার কিছু নাই, মুখ ফুটে বলতে পারছো না, লজ্জা পাচ্ছ নাকি? না না, তেমন কিছু না। আমাদের বিয়েতে ফুল ফ্যামিলি উপস্থিতি হবে। আমি আসলে বলতেছিলাম আর কি, এখনই বিয়ে না করি। আমরা তো ফার্স্ট ইয়ারে পড়ি, আর আপনার পড়াশোনা তো যাচ্ছে তাই অবস্থা। আপনার বাবা না থাকলে তো আপনি কিছুই না, জানেনই তো কি পড়াশোনা করেন। সো কিছু একটা করেন, বিয়ে করে আমাকে নিজের হাতে খাওয়াতে পারবেন। সোনা বউ, চিন্তা করিও না, আমি তোমাকে রেগুলার নিজের হাতে খাইয়ে দেব, কোনো চিন্তা করো না। আমি তোমাকে একদিনও তোমার হাতে খাইতে দিব না। আরে দূর দূর, আমি কি তাই বলেছি নাকি? আমি বলছি আপনি পড়াশোনা করবেন, চাকরি করবেন, সেই চাকরি থেকে বেতন পাবেন, সেই বেতন দিয়ে খাবার কিনবেন, যে খাবার আমি খাবো। আমি আপনার বাবার টাকা দিয়ে খাবার খাবো না। কেন আমার বাবার টাকা দিয়ে খাবার খাবে না কেন? বাবা কি দোষ করলো? আমি আপনার টাকা দিয়ে খাবো। খবর, শ্বশুর অন্য ধ্বংস করার মতো মেয়ে আমি না। ও তাই না? তাহলে চলো চলো তবে আজই বিয়ে করে নেই। পালিয়ে বিয়ে করলে কি হবে বলো তো? তোমার শ্বশুরের কোনো টাকা নষ্ট হবে না, বিয়ের খরচ বাঁচিয়ে দেয়া লাগবে না, দেনমোহরে কত খরচ দিতে হবে, আর তোমার বাবারও করা লাগবে না, কারণ মেয়ে বিয়ে দিতে হবে না, ফার্নিচার দিতে হবে না। আপনি প্লিজ এখন আপনার বাসায় যান। আব্বু যদি কোনোভাবে জানে যে আমি একটা ছেলের সাথে বাইরে গিয়েছিলাম, তাহলে আমার হাড় হাড্ডি আলাদা করে দিবে, আমার কলেজ যাওয়া বন্ধ হয়ে যাবে। প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। তার এত সাহস আমার বউকে বাইরে যাওয়া বন্ধ করব, আর বউয়ের আমার সাথে দেখা করা বন্ধ করব। তোমার বাবার আমি বিচার বসাবো। আপনি এখন যান তো। যেতে পারি এক শর্তে। কি শর্ত? কাল আমার সাথে ঘুরতে যেতে হবে। এ মা, ঘুরতে আবার কোথায় যাওয়া লাগবে বলেন তো? আপনি এত টর্চার করতেছেন কেন আমার উপরে? মানলে মানো, নয়তো আমি শ্বশুর বাবার কাছে গেলাম। না না, আচ্ছা আচ্ছা, কোথায় যেতে হবে বলেন, আমি কালকে যথাসময়ে চলে আসব। তোমার কোথাও যাওয়া লাগবে না, শুধু কালকে ইউনিভার্সিটিতে আসো তাই হবে। আমি তোমাকে ওখান থেকে পিক করে নিব। ডার্লিং, তোমার ফোন নাম্বারটা তো দিলে না। আমার নাম্বার আপনি নিয়ে কি করবেন? তুমি নাম্বার দিবা নাকি তোমার বাবার কাছে যাই বলবো যে আপনার মেয়ে আপনার জামাইকে নাম্বার দেয় না? আপনি নাম্বারটা দয়া করে দিয়ে দিন। দিচ্ছি দিচ্ছি। অতঃপর মিম শুভ্রকে নিজের নাম্বার দিয়ে নিজের বাসায় আসলো। সারাদিনের অমানসিক অত্যাচারে সে এখন খুব ক্লান্ত। ঝর্ণা ছেড়ে দিয়ে গোসল করে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। রাতে খাবারের সময় মিমের আম্মু জিজ্ঞেস করলো, তোর কলেজ কেমন হলো আজ? ভালোই হয়েছে মোটামুটি আব্বু। শোন, একটা কথা বলার ছিল। আসলে তোর জন্য একটা সম্বন্ধ এসেছে, তুই কি বিয়ে করতে রাজি আছিস? না দেরিতে করবি? যদিও আমরা বলেছি যে মেয়ে এখন অনেক ছোট, কিন্তু সম্বন্ধটা অনেক ভালো একটা ফ্যামিলি। তবে ছেলে একটু পড়াশোনা কম পারে, তবু ছেলে বিজনেস সামলাতে জানে ভালো। এখন পড়াশোনা না পারাটাও তো আর খারাপ বিষয় না, তাই না? বেশি পড়লেই তো বরং সময় দিতে পারবে না। তুই তো পড়েছিস, পড়তে পড়তে বিদ্যাসাগর হয়ে যাচ্ছিস, ছেলেরা তো পড়তে হবে না। তোমরা যা ভালো বোঝো। মনে মনে ভাবছে এখানে বিয়ে করলে অন্তত ডেভিলটা থেকে মুক্তি পাওয়া যাবে। জীবনটা একেবারে ছাড়খাড় করে দিল। কিরে মা, কি ভাবছিস? বাবা আমি রাজি, তুমি বিয়ের দিন তারিখ ঠিক করো, তবে একটা শর্ত, বিয়ের পর আমি অনেক পড়তে চাই, আমার অনেক পড়ার ইচ্ছা আছে বাবা। ও মা, ওরা তো পড়তে দিতে চেয়েছে, আর বলেছে তুই যেন ভালোভাবে ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে পারিস। ওদের বাড়ি থেকে ইউনিভার্সিটির কাছে, আর ওদের নিজস্ব গাড়ি আছে, তোর যাওয়ার অনেক সুবিধা হবে।
তোমরা যা ভালো বোঝো তাই করে ফেললো। আমি আসছি। লজ্জা পেয়ে উঠে নিজের রুমে চলে যায়। পেছন থেকে ছেলে দেখবি না? তুমি দেখেছো? আমি তো আগেই দেখেছি। তাই বলে ডেভিল, এখন কাজ কলা খাও। আমাকে পাওয়ার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। আমি অন্য ছেলেকে বিয়ে করব। হি 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 হি, হা 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 হা। অনেকদিন হয়ে গেল মিম ভার্সিটি আসছে না। শুভ্র তো একেবারে রেগে আগুন, এই মেয়ে কেন আসছে না। শুভ্র মিমের খোঁজ নিয়মিত রাখছে, তবুও মিমকে দেখার জন্য তার হৃদয় খা খা করতেছে। মিমকে একবার হাতে কাছে পেলে শুভ্র ওকে আচ্ছা করে মজা দেখিয়ে দিবে, কিন্তু পাচ্ছে না। আবার মিমের বাসায় যেতেও ভরসা পাচ্ছে না। যদি শুভ্র বাসায় গেলে মিমের বাবা মা মিমের উপর রাগ করে এই ভয়ে। মিম একা একা গুনগুনিয়ে গান গাচ্ছে। আগামী পরশু তার বিয়ে, কাল হলুদ। ইস কি মজা! ডেভিলটার থেকে একদম বেঁচে যাচ্ছি। আকাশ হালকা মেঘ করেছে। মিম গান ধরলো। আকাশ এত মেঘলা, যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার। ঝড়ের জল তরঙ্গে নাচবে নটি রঙ্গে, ভয় আছে পাথর আবার। আকাশ এত মেঘলা, যেও না কো একলা, গল্প করার এতদিন মেঘ কালো হোক মন রঙিন। সময় দিয়ে হৃদয়টাকে বাঁধবো না কো আর। বাবা, আমার মেয়ে দেখি গান গাচ্ছে। মিম লজ্জা পেয়ে গেল। বাবা তুমিও না? লজ্জাও পাচ্ছে। হা হা হা। হাসতে হাসতে মিমের ঘর থেকে বের হয়ে যায় মিমের আম্মু। মিম নুফতিকে ফোন করে দেয়। হ্যালো নুফতি। হ্যাঁ বল। তুই তো সেদিনের পর গায়েবী হয়ে গেলি। আমি রাগ করে তোরে ফোনও দেইনি, তোর বাসাও যায়নি। আরে শোন শোন, এমন একটা খবর দিব তোর রাগ নিমেষেই গায়েব হয়ে যাবে। হ্যাঁ বল। পরশুদিন আমার বিয়ে। কি? হ্যাঁ। ওই ভূতনি, পরশুদিন তোর বিয়ে আর তুই আজ আমায় বলতেছিস? আমি কোনোভাবেই চাচ্ছিলাম না যে ডেভিলটা জানুক আমার বিয়ে, তাই কাউকে দাওয়াত করিনি। আর তোরেও এটা দ্য লাস্ট মোমেন্টে বললাম, প্লিজ রাগ করিস না। আর কাল তো হলুদ, তুই কালই আসবি বাসায়। তোর বর দেখতে কেমন রে? কি করে সে? দেখলে তো বলবো দেখতে কেমন। বাবার ব্যবসার দেখাশোনা করে শুনেছি। হাই হাই, সামনাসামনি কথাও বলিসনি? না, ডেভিলের জন্য কোনো রিস্ক নিতে চাচ্ছি না। বিয়ের পর বরের সাথে একেবারে প্রেম করব। ওলে ওলে পাকনা বুড়ি। কাল সকালেই আসবে, এখন রাখি। মিম ফোনটা রেখে দিল। তার জীবনটা হঠাৎ করে রঙিন হয়ে উঠেছে। এত আনন্দ কোথায় রাখবা মিম? মিম একা নয়, সারাটা বাড়ি আজ হলুদের সাজে সেজেছে। আনন্দের চারিদিকে ভরে উঠেছে। হলুদের শাড়ি পরে মিমকে একেবারে পরীর মতো লাগছে। বাসায় গেট অনেক সুন্দর করে সাজানো হয়েছে। মিম শুধু সব কিছু মুগ্ধ চোখে দেখছে। সবই যে তার এত ভাল লাগছে। তাকে হলুদ দেওয়া হচ্ছে, সবাই ভিন্ন রকমের ফাজলেন্তি করছে। মিম সেগুলো কানে নাড়ছে না। এত ভালো লাগার মধ্যেও মিমের মনে একটা ভয় কাজ করতেছে। যে মানুষটাকে সে জীবনে কখনো ভাবেনি, তার সাথে মিমি বিয়ে হতে যাচ্ছে। কে জানে সে কেমন হবে? সে কি মিমকে ভালোবাসবে? যদি ভালোবাসে তখন কি করবে মিম? আচ্ছা, তার কি আগে প্রেমিকা ছিল? কে জানে। আচ্ছা, যদি প্রেমিকা থাকে তাহলে তাকে ছেড়ে ছেলেটার মিমকে বিয়ে করা লাগতেছে। ছেলেটার না জানি কত কষ্ট হচ্ছে। আর ওই মেয়েটারটা করার একদমই ঠিক হয়নি। একবার অন্তত ছেলেটার সাথে দেখা করা উচিত ছিল। হঠাৎ করেই হেসে দেয় মিম। ধ্যাৎ, কি ভাবতেছি? আমি জীবনে প্রেম করি নাই, তাহলে আমার বর প্রেম করবে কিভাবে? আমি লাইফ লং সিঙ্গেল, সেও লাইফ লং সিঙ্গেলই হবে। কি রে হাসছিস যে? দুলাভাইকে মনে পড়ে গেল নাকি? মুফতি তুইও না? দেখিস আবার দুলাভাইকে আজলে বেঁধে রাখিস, সেই জন্য আমায় লাইন না পারে। আমার বর তোকে লাইন মারতে যাবে কোন দুঃখে? শালি আধে ঘরওয়ালি, বুঝছিস? আমার বর শুধু আমার। তুই আধে ঘরওয়ালি হিসেবে আমার বাসায় গিয়ে আমার ঘর মুছে দিস আর আমার বরের কাপড় খিচে দিস। বাকিটুকু আমি সামলে নেব। কি বললি তুই? আর মাঝে মাঝে মশলা পিষে দিস। মিম, তুইও না? আজ মিমের বিয়ে, সুন্দর করে শাড়ি পরেছে সে। বাসাটাও প্রচুর সুন্দর করে সাজানো হয়েছে। মিমের দিকে আজ যে তাকাবে সে তার উপর ফিদা হতে বাধ্য। বাসায় গেটে লেখা আছে মিম ওয়েটস সজীব। লেখাটার উপর বাতি দেওয়া লেখাটা জ্বলছে। মিমের মাথায় দুষ্টু বুদ্ধি আসতেছে।
আমার বিয়ে, কি মজা, টেবিলটা জলে পুড়ে ছাই হয়ে যাবে আর আমি নাচবো। বেশ হয়েছে। এমন সময় বাইরে শব্দ, বর এসেছে, বর এসেছে। মিম ভীষণ লজ্জা পাচ্ছে। মুফতি বলল, যাই তোর বরকে দেখে আসি, আর গেট ধরা, পা ধোয়া আর হাত ধোয়ানোর টাকাও নিয়ে আসি। মুফতি গেটে গেল। মিম একা বসে আজগুবি ভাবতেছে। সে আগে তার জামাইয়ের সাথে বন্ধুত্ব করে নেবে, সারা সপ্তাহ না পড়ুক সপ্তাহে একদিন কাছাকাছি, আর মাসে একবারও দূরেও কোথাও ঘুরতে যাবে ওরা। ওর জামাই ওকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবে। তখনই বাসায় আলোড়ন সৃষ্টি হলো। মুফতি বলল, ওই মিম, কি হয়েছে? সর্বনাশ! মানে? তোর জামাই ভীষণ কিপটা। গেট পা ধোয়ানো কোনো জায়গাতেই টাকা বের করতে পারলাম না। এমন একটা কিপটা লোকে বিয়ে করতে কিভাবে রাজি হইলি? আর দেখে মনে হচ্ছে বিয়ে করতে আসে নাই, মরা বাড়িতে আসছে। চোখ লাল লাল, উল্টাপাল্টা কিছু খেয়ে আসছে হবে। ছেলেটাকে আমার একটুও সুবিধার মনে হচ্ছে না। এর চেয়ে শুভ্র ভাইয়ের ঢের গুণে ভালো ছিল। তখন মিমের কাজিন অয়ন এসে বলল, মিম আপু, তোমার জামাই মানে হবু জামাই মানে সজীব ভাইয়া তো বিয়ে করতে চাইছে না। মিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বিয়ে করতে চাচ্ছেন না মানে? মানে বিয়ে করতে চাইছে না, আঙ্কেলের তো ছোটখাটো স্ট্রোকের মতো হচ্ছে। মিম, আমি দেখে আসছি। আমিও যাব। ওই, তুই নতুন বউ, তুই কেমনে যাবি? বিয়েই হইল না আর নতুন বউ? মিম আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। বাইরে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। বিয়েতে আসছে সবাই, এতগুলো মানুষ, সবাই তো জড়ো হবেই। এ কেমন কথা? ছেলে বিয়ে করতে এসে হঠাৎ বিয়ে করবে না? কি এমন হলো? মিম তো কোনো খারাপ মেয়ে নয় যে ছেলে হঠাৎ বলে বসলো বিয়ে করবে না। সবাই অনেক রেগে গেছে। কি বলছো তুমি? বিয়ে করবে না মানে? হঠাৎ বিয়ে করতে এসে এখন বলতেছো বিয়ে করবে না, এটা কোনো কথা হলো? আমার এই বিয়েতে মত ছিল না, আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। আশ্চর্য! তাহলে তুমি বিয়ে করতে এসেছো কেন? আমি আসিনি, বাবা জোর করে এনেছে, কিন্তু আমার পক্ষে কোনোভাবেই বিয়ে করা সম্ভব না। আমি ওই মেয়েটাকে ঠকাতে পারি না, আমি ওকে খুব খুব ভালোবাসি। তোমার এতক্ষণে মনে হলো তুমি ওই মেয়েটাকে ভালোবাসো। এখন তুমি বিয়ে না করলে আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। তুমি সে কথা ভেবেছো না? আমি বিয়ে করলে বরং জীবনটা নষ্ট হবে, কারণ আমি ওকে ভালোবাসি না। মিম কেঁদেই চলেছে। তার ভাগ্যটা কি এতই খারাপ? বিয়ে বাড়িতে বর এসে বলেছে তাকে বিয়ে করবে না, এটা কোনো কথা হলো? মিমের মন ভেঙে গেছে। এমন সময় হঠাৎ দেখা গেল বাসায় গেটে আবার সানাই বাজনা শুরু হয়েছে। সবাই অবাক হয়ে গেছে, গেটের দিকে তাকালো। এটা কি হচ্ছে আবার? কয়েকটা ছোট বাচ্চা দৌড়ে এসে বলল, বর এসেছে, বর এসেছে, বর এসেছে। সবাই অবাক, কেউ কখনো দেখেনি এক বাড়িতে দুইবার বর আসছে। একটা তো বিয়ে করতে চাচ্ছে না, আরেকটা বার আসছে, এখন সেটা বিয়ে করতে যাবে কেন কেউ জানে না। মিমের আব্বু আম্মু চাচা কেউই কিছু বুঝতে পারছে না। সবাই কি হচ্ছে তা দেখার জন্য একসাথে পায়ে পায়ে গেটের দিকে এগিয়ে গেল। মিমের আব্বু আম্মু দেখছে একটা ফুল দিয়ে সাজানো সাদা গাড়ি থেকে একটা সুন্দর ছেলে নামছে। ছেলের সাথে অনেকেই আছে। তার মধ্যে একজন এসে মিমের আম্মুকে বলল,